যে ভাই এইসব জিনিস তো পারি, ক্লাসিফিকেশন পারি, সবকিছু পারি, সবকিছু জানি, আমার ভোকাবুলারিটা স্ট্রং, আমি অনেক কিছু মানে জানি, বাট পরীক্ষায় আসলে কেন জানি আমি আর পারি না, আমার মতো সবকিছু ভুলাই যায়, মাথার ঘুরতে যায়। তো তার জন্য আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করব এবং কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ নাউনে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো চলেন আমরা প্রথমে কিছু জিনিস দেখি। তো মার্কার, নাউন মার্কার। আচ্ছা, নাউন মার্কার। আচ্ছা, নাউন মার্কার কারা? আচ্ছা, নাউন মার্কার অর্থাৎ ধরেন কোন একটা সেন্টেন্সের ভিতরে আমরা বললাম, আমরা যদি একটা উদাহরণ দেখি যে 5 teams participate in the tournament. ওকে, এটা একটা কোশ্চেন, আমরা কোশ্চেনটা দেখলাম যে 5 টিমস পার্টিসিপেট ইন দ্য টুর্নামেন্ট, অর্থাৎ 5টা দল টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করেছে। তো টুর্নামেন্টের নিচে দাগ দেওয়া হলো এবং বলা হলো যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা এখানে অ্যান্সারটা আমি বলি, যারা জানেন তারা তো হাসতেছে, বলতে এ তো ইজি, এত বাচ্চার জিনিস, বাচ্চা ছেলেপিলেদের মতো জিনিসগুলো পড়াচ্ছেন ভাই। আসলে কি ভাই, বাচ্চা ছেলেপিলেদের মতো না হইলে কোনো জিনিস শেখা যায় না। আপনি বাচ্চাদের লেভেলে আসবেন, দেখবেন যে সবকিছু শিখতে পারতেছেন। বাচ্চারা যেভাবে কথা বলে, আপনি যদি স্পিকিং শিখতে চান ইংরেজি, তাহলে আপনার বাচ্চাদের মতো হইতে হবে। বাচ্চাদের মতো করে ভাঙা 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 ইংলিশে আপনাকে স্পোকেন ইংলিশ গুলো করতে হবে। আপনি গ্রামার শিখতে গেলে আপনাদের একটা বাচ্চা এবং বাচ্চার মতো হইতে হবে এবং আপনাকে ধৈর্যশীল হইতে হবে। ইংরেজি কেন, যে কোনো সাবজেক্ট, যে কোনো ভাষা হোক, যে কোনো জিনিস আপনি শিখতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হইতে হবে এবং এর পিছনে আপনাকে শ্রম দিতে হবে, সময় দিতে হবে। আপনি যখন সবগুলো একসাথে একত্রিত করবেন তখন দেখবেন যে আপনি সেখান থেকে একটা আউটপুট পাচ্ছেন। আমাদের মূল সমস্যা কি জানেন? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা হয়তো খুব মোটিভেশন নিয়ে, খুব আগ্রহ নিয়ে আমরা একটা জিনিস শুরু করি, ঠিক আছে? তো কিছুদিন যাওয়ার পরে আমরা সেখান থেকে আউটপুট আশা করি, প্রত্যাশা করি, অনেক বেশি প্রত্যাশা করি। যে আমি ধরেন ১ সপ্তাহ আমি ইংরেজি শিখতেছি, ইংরেজি গ্রামারে আমি শিখতেছি। যখন শেখার পরে এবার মোটিভেশন আস্তে, আস্তে কিন্তু কমা শুরু করে। কেন কমা শুরু করে? কারণ তখন মোটিভেশনটা থাকে না ১ সপ্তাহ পরে। ১ সপ্তাহ পরে মোটিভেশনটা থাকে না। তখন কি হয়ে যায়? লেভেলটা একদম আস্তে, আস্তে নেমে যেতে থাকে। কারণ আমি ওখান থেকে তো কোনো আউটপুট পাচ্ছি না। তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মোট কথা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি হয়তো আজ, আপনি হয়তো কাল আপনি কোনো আউটপুট পাচ্ছেন না, কিন্তু এই জিনিসটা আপনি যদি একবার ধৈর্য ধরে শিখতে পারেন তাহলে দেখবেন যে এক সময় না এক সময় এই জিনিসটাই আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে চলে আসছে, আপনার অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনার হিসেবে কাজ করতেছে। সো যে কোনো জিনিস শিখতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হইতে হবে। ধৈর্য ধারণ করলে আপনি শিখতে পারবেন। আর আপনার যদি, আপনি যদি খুব দ্রুত কাজ করার চেষ্টা করেন যে আমি এখান থেকে দ্রুত ফলাফল পাবো, তাহলে ভাই সেই জিনিসটা আপনি, আপনার জন্য না। যে কোনো জিনিস শিখতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ওকে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে টুর্নামেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো এটা হচ্ছে নাউন। এখন কিভাবে আমি নাউনটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো? তার জন্য আছে আমাদের নাউন মার্কার। তো নাউন মার্কার গুলো কি কি? নাউন মার্কার গুলো হচ্ছে যে সকল জিনিসগুলা আপনার কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি tion, sion, হুড, শিপ, নেস, মেন্ট, এজ, ডম, সিএইচ, টিএইচ, সিএইচটিএইচ, সিওয়াই, টিওয়াই, আইএসএম, এই শব্দগুলো যদি আপনার থাকে, তারপরে হচ্ছে আরেকটু দেখি আইটিওয়াই, এই যে যে শব্দগুলো আমরা লিখলাম,
এনসিই, ইএনসিই, এই শব্দগুলো যদি আপনার কোনো ওয়ার্ডের শেষে থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এই শব্দগুলো থাকে, তাহলে আপনি ধরে নেবেন তারা হচ্ছে নাউন। ধরে নেবেন কি অ্যাকচুয়ালি তারা হচ্ছে কি নাউন। তাহলে দেখেন টুর্নামেন্ট, এর শেষে কি আছে? MENT। তাহলে দেখেন এই মার্কারটার অন্তর্ভুক্ত হয়েছে। সো আপনি দেখার চোখেই এটা কি করতে ফেলতে পারবেন, আপনি বুঝে ফেলতে পারবেন যে টুর্নামেন্ট শব্দটা হচ্ছে নাউন। তাহলে এটা আমি একটা ছন্দ আকারে লিখছি, আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন। যেমন কি শন শন, হুড, শিপ, নেসমেন্ট, এসডম, তারপর হচ্ছে আপনার CH, TH, CY, TY, ISM, ঠিক আছে, ENCE, ANCE, এই যে যে শব্দগুলো এভাবে মুখস্থ করে ফেলবেন। তাহলে এই কয়টা শব্দ যদি কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ডের শেষে থাকে, যদি শেষে থাকে তাহলে আপনি সেটা চোখ বন্ধ করে কি বলবেন? সেটা হচ্ছে নাউন বলবেন। ঠিক আছে? তাহলে এদেরকে বলা হয় হচ্ছে নাউন মার্কার। তো আরেকটা অতিরিক্ত তথ্য দিই, সেটা হচ্ছে এই শব্দগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে থাকে। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে থাকে। নাউন এর শেষে থাকে, শেষে সাধারণত থাকে। ঠিক আছে? এটা একটা অতিরিক্ত তথ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে এই সকল মার্কারগুলো থাকলে আপনি বুঝবেন যে এটা খুব ইজি, এটা সরাসরি নাউন। ঠিক আছে? এবং আপনি অ্যাবস্ট্রাক্ট নাউনও বলতে পারেন। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি। যেমন আমরা লিখতে পারি হিরোইজম। হিরোইজম মানে কি? নায়ক নায়ক ভাব নাকি? হ্যাঁ, হিরোইজম মানে হচ্ছে কি ওই যে সাহসিকতা, বা নায়করা কি হয় খুব সাহসী হয়, ভিলেনদের সাথে ফাইটিং করে। সো ওই জিনিসটাকে আমরা কি বলি? হিরোইজম। যে অনেক বেশি হিরোগিরি দেখাতে আসছো, তো ওই যে যে হিরোগিরি যে শব্দটা, সেটা হচ্ছে কি হিরোইজম। তারপরে আমরা একটু আগে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দেখছিলাম, যেমন ফ্রিডম। ফ্রিডম। তারপরে হচ্ছে আপনার আমরা বলতে পারি নেস দিয়ে যদি বলতে পারি কাইন্ডনেস। কাইন্ডনেস। আমরা বলতে পারি ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ। দেখেন এগুলো সবই কিন্তু নাউন, সবই নাউন। এবং এগুলো যদি আমরা ধরি যে এগুলো কি, কোন নাউন, কোন নাউন, তাহলে আপনি এগুলো বলতে পারবেন সবগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হিরোইজম, ফ্রিডম, কাইন্ডনেস, ফ্রেন্ডশিপ, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড, সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আমরা এডুকেশন, শিক্ষা, এটাও হচ্ছে কি সবগুলো কিন্তু নাউনের অন্তর্ভুক্ত। তো আশা করি নাউন মার্কার জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছে। তাহলে আপনারা সেন্টেন্সের ভিতরে যদি আপনাকে খুব সহজে কোশ্চেন করে যে এই একটা নিচে দাগ দিয়ে বললো যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি এই মার্কার গুলো থাকলে আপনি খুব ইজিলি ওইটাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনি চিনতে পারবেন। তাহলে আশা করি এই জিনিসগুলো সবাই মুখস্থ করে নেবেন, যে শন শন, হুড, শিপ, নেসমেন্ট, এসডম, এইভাবে আপনারা মুখস্থ করে নেবেন সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে দেখবেন যে জিনিসটা আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছেন। তো এরপরে আমরা আরেকটু ডিপে যাই, যে কিভাবে আমরা রূপান্তর করতে পারবো। তো ধরেন যারা প্রশ্ন করে, বিশেষ করে চাকরির পরীক্ষা অর্থাৎ প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে, যেমন অ্যাডমিশন টেস্ট, BCS, ব্যাংক জব, তো যারা প্রশ্ন করে, যে স্যাররা প্রশ্ন করে, তা তাদের মাথার ভিতরে কিন্তু সবসময় আপনাকে একটা ট্র্যাপে ফেলার একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে থাকে। সো আপনাকে কিন্তু ট্র্যাপে ফেলতে পারে বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে। সো তখন জিনিসগুলো কি হয়, আমরা পরীক্ষার হলে যখন বসি, যখন আমরা অপশনগুলো দেখি, তখন মনে হয় কি সব অপশনেই সঠিক অ্যান্সার, বা আপনার দেখা যাচ্ছে যে কনফিউশনে পড়ে যান, আপনার দুইটা দুইটা অ্যান্সার নিয়ে আপনি খুবই কনফিউজ ফিল করেন। তো এই সকল জিনিসগুলো করার জন্য আমাদের কিছু নাউনের কিছু বিষয়গুলো জানতে হবে। তো সেগুলো জানার জন্য আমরা কিছু জিনিস দেখি, যে একটা উদাহরণ আমরা দেখি, দ্য অনেস্টি অফ মহসিন the honesty of Mohsin is known to all। অর্থাৎ মহসিনের সততা সবার কাছেই পরিচিত। আচ্ছা, অনেস্টির নিচে দাগ দেওয়া, আপনার হাতে অপশন, এটা কি প্রপার নাউন
এটা কি কমন নাউন? এটা কি কালেকটিভ নাউন? নাকি এটা ম্যাটেরিয়াল নাউন? জানি অনেকে হয়তো হাসাহাসি করতেছে যে ভাই এত ইজি একটা কোশ্চেন আপনি কি শুরু করছেন, যে এত ইজি একটা কোশ্চেন আপনি দিচ্ছেন। ভাই যারা জানেন তারা তো জানেন, কিন্তু ভাই বিশ্বাস করেন অনেক স্টুডেন্ট আছে ভাই, বাংলাদেশে অনেক অনেক স্টুডেন্ট আছে এই সিম্পল জিনিসটুকু অ্যান্সার করতে পারে না। তো এই কারণে আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করছি, যেহেতু আমরা জিরো লেভেল থেকে শুরু করছি, আমরা একদম বিস্তারিত এ টু জেড আমরা পড়বো। শুধু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে এর প্রতি আপনার আগ্রহ থাকা লাগবে, এবং একটা আপনি দেখবেন যে সব জিনিসগুলো আমরা যখন একটার পর একটা শিখবো, শেখার পরে সব জিনিসগুলো যখন আমরা একত্রিত করব, তখন দেখবেন সবকিছু আপনার কাছে খুবই পানির মতো মনে হচ্ছে, খুবই ইউজফুল মনে হচ্ছে, এবং আপনি অটোমেটিক্যালি অনেক কিছু বুঝতে পারবেন। তো অঙ্ক এবং হচ্ছে ইংরেজি, এই দুইটা সাবজেক্ট, প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। আপনি কোনো একটা টপিক বাদ দিয়ে স্কিপ করে আপনি অন্য টপিকে গেলে সেখানে আপনি ভালো করবেন বলে আমার মনে হয় না। কেন? কারণ প্রত্যেকটা টপিক একটা আরেকটার সাথে রিলেটেড। প্রত্যেক সূত্রগুলো আপনি দেখেন, অঙ্ক যখন করতে যান তখন কিন্তু আপনার ওই যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আপনি দেখা যাচ্ছে যে ত্রিকোণমিতি করতে গেছেন, আপনার জ্যামিতি করতে গেছেন, আপনার কিন্তু ওখানেও প্রয়োজন হয়। ঠিক তেমনি গ্রামারের প্রত্যেকটা টপিক স্কিপ করার আপনার কোনো সুযোগ নেই। আপনাকে অল্প হলেও ধারণা হলেও আপনাকে ওই জিনিসগুলো রাখতে হবে। সো এই জিনিসটা আপনি যদি আপনি খেয়াল রাখবেন, কোনো জিনিস স্কিপ করার সুযোগ নাই। আপনি দেখবেন আহ, আপনার পরীক্ষার আগ দিয়ে স্টুডেন্টরা সাজেশন খুঁজে যে ভাই একটা সাজেশন করে দেন, স্যার একটা সাজেশন করে দেন, আম, এই এই টপিক গুলো যদি আমি বাদ দিই তাহলে কি আমি আমি এ প্লাস পাবো কিনা, আমি ভালো রেজাল্ট করতে পারবো কিনা, আমি পাশ করতে পারবো কিনা। ভাই স্কিপ করার কোনো সুযোগ নেই, আপনাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে লিস্ট আপনি স্কিপ করেন কিন্তু আপনার ধারণা থাকা লাগবে। ঠিক আছে? সো কোনো জিনিস অবহেলা করা যাবে না। আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং ওর প্রতি আপনার যদি একটা ভালোবাসা থাকে, আপনার যদি আগ্রহ থাকে, তাহলে আপনি জিনিসগুলো শিখতে পারবেন। ওকে, তাহলে এখানে অনেস্টি, এখন অনেস্টি একটু আগে আমরা দেখে আসলাম যে অনেস্টি হচ্ছে কি, সততা। তাহলে আপনি হয়তো বলতে পারেন যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু না, এখানে কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। ঠিক আছে? এটা হচ্ছে কি কমন নাউন। ওকে, তো এখানে আমার আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা অপশনে অন্তর্ভুক্ত করা উচিত ছিল, কিন্তু দেখেন অপশনের ভিতরে অ্যাবস্ট্রাক্ট নাই, টোটালি নাই। তাহলে এটা কি নাউন? কমন নাউন। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে এরকম, যদি আপনারা এই টিপসটা মনে রাখবেন, আপনারা এই রুলটা মনে রাখবেন, যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এন এর পূর্বে কি থাকে? এ এন দি। এটা আমরা সবাই জানি, এ এন দি মানে হচ্ছে কি আর্টিকেল। আমরা আর্টিকেল নিয়েও আলোচনা করব, যেহেতু অনেকে জানেন আর্টিকেল সম্পর্কে, বাট আমরা তারপরেও কোন কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা হতে পারে, বা আপনি জানলেও সেই জিনিসগুলো আমরা অবশ্যই রিভিশন দিব। তো আর্টিকেল যদি থাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, তাহলে সেটি সেটি কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। চোখ বন্ধ করে আপনি বলবেন সেটা কি নাউন? কমন নাউন। তাহলে আমাদের রুলসটা কি, যে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল থাকে, এ এন দি, যে কোনো একটা আর্টিকেল যদি থাকে, তাহলে সেটা কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখেন অনেস্টি শব্দটার আগে একটা কি আছে? একটা দি আছে, অর্থাৎ একটা আর্টিকেল আছে। সো এটা কি হয়ে গেছে? এটা এখন কিন্তু কমন নাউনে রূপান্তরিত হয়েছে। এখন কিন্তু আর অনেস্টি শব্দটা কিসে নাই? অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে নাই। সো আশা করি বুঝতে পারছেন এই রুলটা আপনারা, আশা করি ক্লিয়ার হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি এ এন দি থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। আরেকটা টিপস, যদি কালেকটিভ নাউনের পূর্বে, কালেকটিভ নাউনের পূর্বে পূর্বে সংখ্যাবাচক শব্দ থাকে, সংখ্যাবাচক শব্দ, অথবা বা সংখ্যাবাচক শব্দ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সংখ্যাবাচক শব্দ অথবা ওই শব্দটার সাথে যদি এস বা ইএস থাকে, তবে তবে সেটি কি হয়ে যায়?
কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। ওকে, মাথার ভিতরে এই দুটো টিপস একদম গেঁথে নেন। কি কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি এ এন দি থাকে তাহলে সেটা কমন নাউন, আর কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ অথবা এস বা ইএস এটা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অবশ্যই কিন্তু কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, আপনারা নোট খাতায় অবশ্যই এই জিনিসগুলো, টপিকগুলো, এবং ভালো হয় যদি আপনারা ভিন্ন কালি ব্যবহার করতে পারেন। আপনারা ভিন্ন কালি দিয়ে এটা অবশ্যই বক্স করে রাখবেন, তাহলে দেখবেন যে ওই খাতাটা খুললেই আপনার চোখের সামনে এই রুলসটা আপনার কিন্তু চলে আসবে। যখনই চলে আসবে তখন আপনি একবার হলেও পড়বেন, পড়লে ওইটা আপনার কিন্তু দীর্ঘদিন আপনার ওই জিনিসটা মনে থাকবে এবং আপনি ভুলে যাওয়ার চান্স কিন্তু কম থাকবে। আপনি একটা খেয়াল করে দেখতে পারেন, আপনি বই খাতাপত্রে আপনি যদি কোনো জিনিস ভিন্ন কালিতে লিখে রাখেন, ভিন্ন কালিতে না লিখলেও আপনি ধরেন আপনার একটা বইয়ের ভিতরে আপনি কোনায় ছোট করে একটা নোট করছেন, ঠিক আছে, ওই নোটটা যদি আপনি এরকম একটু বক্স করে রাখেন, ঠিক আছে, তাহলে দেখবেন ওই বইটা যখনই আপনি খুলতেছেন বা ওই খাতাটা আপনি যখনই খুলতেছেন তখন কিন্তু আগে চোখটা কিন্তু ওই জায়গাটায় যায়। ঠিক আছে, লেখাগুলো লেখাগুলোর থেকে আগে কিন্তু ওই জায়গাটায় চোখ যায়। এই কারণে এই জিনিসগুলো অবশ্যই আপনি হাইলাইট করে রাখবেন, মার্ক করে রাখবেন। তাহলে হবে কি, আপনার খাতা খোলার সাথে সাথে, আপনার বই খোলার সাথে সাথে জিনিসটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। আর যখনই চোখে পড়বে তখনই আপনি একবার হলেও পড়বেন, পড়লে দেখবেন যে আপনার জিনিসটা একদম ফুলপ্রুফ প্ল্যান হয়ে গেছে, ফুলপ্রুফ আপনার প্রিপারেশন হয়ে গেছে। সো তাহলে এটার একটা উদাহরণ যদি আমরা দেখি, শেষেরটা আমরা যেটা লিখছি কালেকটিভ নাউন, তো এটার যদি আমরা একটা উদাহরণ দেখি, ওই যে প্রথমে যে আমি উদাহরণটা লিখছিলাম আমি ওইটা আবার লিখতেছি। 5 teams participate in the tournament. ওকে, তাহলে এই যে যে টিমস এর নিচে আপনার দাগ দেওয়া থাকলো এবং বললো এটা কোন নাউন, তাহলে আপনি দেখেন মিলান, এর পূর্বে দেখেন একটা সংখ্যাবাচক শব্দ আছে 5, তাহলে সংখ্যাবাচক শব্দ, 5টা টিম অংশগ্রহণ করছে টুর্নামেন্টে। সো টিমস এর পূর্বে দেখেন কি আছে, একটা সংখ্যাবাচক শব্দ আছে। তাহলে সংখ্যাবাচক শব্দ থাকলে আমরা জানি টিম শব্দটা কিন্তু, টিম কিন্তু কালেকটিভ নাউন। একটু আগে আমি দেখছি, উদাহরণ দেখছি। সো টিমটা এখন কিন্তু আর কালেকটিভ নাউনে নাই, যেহেতু সংখ্যাবাচক শব্দ পড়ছে এবং এর সাথে এস অথবা ইএস আছে। সো এটা কিন্তু এখন কি নাউন হয়ে গেছে, এটা কিন্তু এখন কমন নাউন হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। সো এটা কিন্তু আপনারা মনে রাখবেন, ঠিক আছে। তারপরে ধরেন, ওকে, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। ওকে, জাস্টিসের নিচে দাগ দেওয়া আছে, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, অর্থাৎ সে হাইকোর্টের একজন বিচারক। ওকে, তাহলে জাস্টিস এটা কোন নাউন? তো দেখেন আগে দেখবেন যে আমাদের পূর্বে আর্টিকেল আছে কিনা, দেখেন পূর্বে কিন্তু একটা আর্টিকেল আছে এ। সো এটা এখন কি নাউন? এটা কিন্তু এখন কমন নাউন। ওকে, এটা কিন্তু এখন কমন হয়ে গেছে আর্টিকেল। যদি আর্টিকেলটা না থাকতো তাহলে আমরা ভিন্ন বিষয়, আমরা অন্য জিনিস চিন্তা করতাম। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এই দুটো রুল কিন্তু আপনারা খুব গুরুত্বপূর্ণ, তো এটা কিন্তু মনে রাখবেন। ওকে, চলেন আমরা আরো কিছু উদাহরণ দেখি। পরীক্ষায় আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলতে পারে। এখন দেখা যাচ্ছে যে আপনি এই দুটো রুল মুখস্থ করলেন, যে ভাই দুটো রুল মুখস্থ করে গেলাম এবং সব কমন নাউন দাগায় দিয়ে আসলাম, তাহলে কিন্তু ভাই অবস্থা কিন্তু খারাপ। সো বি কেয়ারফুল। অনেক সময় কি হতে পারে যে এরকম আপনাকে, আপনি ভিন্ন ব্যতিক্রমে যে জিনিসগুলো পড়তে পড়তে আপনি কিন্তু কি হতে পারে, আপনার কিন্তু আপনি গুলায় যেতে পারে পরীক্ষা হলে। সো বি কেয়ারফুল, প্রশ্নটা পড়বেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তারপরে কিন্তু অ্যান্সার দিবেন। ওকে, কোনো তাড়াহুড়া নাই, সময় কয়েক সেকেন্ড বেশি লাগুক, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন প্রত্যেকটা সেকেন্ড ভ্যালুয়েবল, প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, দামি। সো আপনারা কি করবেন, অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আপনার যদি 5 সেকেন্ড সময় বেশিও লাগে, 10 সেকেন্ড সময় বেশিও লাগে, আপনি কিন্তু তার জন্য আপনার অবশ্যই বেনিফিট আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে একটা প্রশ্নের আপনি 3 সেকেন্ডে উত্তর দিয়ে দিলেন, 5 সেকেন্ডে উত্তর দিয়ে দিলেন, তাহলে আপনার ওইখানে 25 সেকেন্ড কিন্তু অলরেডি বেঁচে গেল। সো
সেই 25 সেকেন্ডটা আপনি ইংরেজির পিছনে দেন, আপনি অঙ্কের পিছনে দেন, তাহলে দেখবেন যে আপনার ওইখান থেকে একটা ভালো মার্কস আসতেছে এবং আপনি চাকরির পরীক্ষা বা আপনি ইংরেজি পরীক্ষা, যে কোনো পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর বিষয়টা হচ্ছে এসএসসি এইচএসসি লেভেলে অনেকে কি করে, তাড়াহুড়া করে, খুবই তাড়াহুড়া করে, যে 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় শেষ করার চেষ্টা করে, 2.5 ঘন্টায় শেষ করার চেষ্টা করে। ভাই যদি সেরকমই হতো তাহলে প্রশ্নটা আপনাকে ওইভাবে সেটিং করতো না। যারা প্রশ্ন সেট করে, যে সকল টিচার স্যাররা প্রশ্ন সেট করে, তারা কিন্তু ওই টাইম ফ্রেমে এমনভাবেই পরীক্ষার প্রশ্নগুলো সাজায় যাতে ওই সময়ের ভিতরেই স্টুডেন্টরা অ্যান্সার করতে পারে এবং তার ভিতরে সে চিন্তা ভাবনা করতে পারে। যে যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো হয়। সো আপনি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় অ্যান্সার দিবেন। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ধরেন যে দ্য jury found the prisoner guilty. আচ্ছা, jury found the prisoner guilty, অর্থাৎ প্রিজনার বন্দির ভিতরে তাকে অপরাধী সাব্যস্ত করলো, তার ভিতরে অপরাধটা খুঁজে পেল জুরি। তো জুরি মানে কি আমরা আগেই বলেছি, জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী। ওকে, তাহলে আপনার হাতে অপশন প্রপার নাউন, কমন নাউন, সি হচ্ছে কালেকটিভ, ডি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, অ্যান্সারটা ঝটপট বলে ফেলেন তো, যে কমেন্টসে জানান যে অ্যান্সারটা কি হবে, জুরি। তো অ্যান্সারটা আমি বলতেছি, অনেকে জুরির আগের শব্দটা দেখবে, দেখে কি বলবে যে দি আছে এখানে, দাগাই দাও কমন নাউন, এবং দাগানোর পরে পরীক্ষা এগুলো দাগায় টাগায় এসে পরীক্ষার হল থেকে বেরোয় বলবে ইয়েস আমি A+, আমার চাকরি ঠেকায় কে, আমার এতে সফলতা ঠেকায় কে, তোরা কি পারিস, গল্প টল্প শুরু হয়ে যাবে, এটা এই ওই। কিন্তু আসলে না, এটা কমন নাউন না, অ্যাকচুয়ালি ভুল অ্যান্সার। দ্য জুরি এটা কিন্তু কালেকটিভ নাউন। আচ্ছা, কেন এখানে কালেকটিভ নাউন? তাহলে এই যে দেখেন জিনিসগুলা, এই জিনিসগুলাই কিন্তু স্যাররা খুঁজে স্যারদের মাথায় কিরমি আছে, খালি সারাক্ষণ কিরবির করতে থাকে, ঠিক আছে, করে আপনাকে কিন্তু ফাঁদে ঠিকই ফেলাই দিবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা কেন কালেকটিভ নাউনে থাকলো? আচ্ছা, এইখানে দ্য জুরি যে জিনিসটা, দেখেন এই ছাড়া আরো অন্য কোনো কিছু কি আছে? এটা কিন্তু নির্দিষ্ট করে একটা জুরিকেই বোঝাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ বিচারক মণ্ডলীদেরকেই কিন্তু টোটালি ইন্ডিকেট করতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল তখন, কালেকটিভ নাউন। এটা কিন্তু কালেকটিভ নাউনেই থাকতেছে, তো এটা কিন্তু আর কমন নাউন হচ্ছে না। আর দেখেন আমি কিন্তু যে সংজ্ঞাটা আমি লিখছিলাম, যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কি থাকতো, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি এ এন দি থাকতো, তাহলে সেটা কি হইতো, সেটা কিন্তু কমন নাউন হইতো। আমি কিন্তু বলি নাই কালেকটিভ নাউনের পূর্বে এ এন দি থাকলে সেটা কিন্তু কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, আমি কিন্তু সেটা বলি নাই। কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ এবং এস বা ইএস থাকে, তাহলে সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু কমন নাউন হবে। কিন্তু এখানে এটা কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল থাক যা থাক, সেটা কিন্তু সংখ্যাবাচক শব্দ এবং এস বা ইএস এটা না থাকলে সেটা কিন্তু যে ফরম্যাটেই আছে সেই ফরম্যাটেই কিন্তু এটা থাকবে। সো এটা কিন্তু কালেকটিভ নাউন। তাহলে ওই যে বললাম, এই কথাগুলো অবশ্যই মাথার ভিতরে রাখবেন, যে পরীক্ষার সময় কোনো তাড়াহুড়ো না, ঠান্ডা মাথায় চিন্তা করে রুলস গুলো ভালোভাবে মাথার ভিতরে রেখে আপনি যদি কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনি যে কোনো ধরনের পরীক্ষায় আপনি সাকসেস হইতে পারবেন, ঠিক আছে। তাহলে আশা করি কনফিউশনটা আমি দূর করতে পারছি। তো এইরকম যে এগুলো আছে, এবং আমি আমার ভিডিও শেষে আপনাদের জন্য কিছু প্রশ্ন দিব, সেই প্রশ্নগুলো আপনারা ভিডিওটা পজ করে সেটাকে আপনারা সমাধান করে জানাবেন। অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে বা আমার গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপে আপনারা জানাইতে পারেন যে অ্যান্সার গুলো কি কি, এবং সেখানে আমি অ্যান্সার গুলো দিয়ে রাখবো, আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা কতটুকু কি করতে পারছেন। আর অবশ্যই নোট খাতায়
আপনারাও কিছু প্রশ্ন সলভ করবেন বিভিন্ন জায়গা থেকে। এখন তো ইন্টারনেটের যুগ, চ্যাট জিপিটির যুগ, আপনারা চাইলে ওইখান থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন, আপনারা নাউন সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা করে নিজেরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা হয়, কমেন্টস বক্স খোলা আছে, সেখানে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে।